2025 সালে মুক্তিপ্রাপ্ত সাউথ কোরিয়ান মিস্ট্রি থ্রিলার মুভি হল দ্য আগলি, যেটা পরিচালনা করেছেন ট্রেন টু বুসান খ্যাত পরিচালক এই গল্পে সমাজের মানুষের নিষ্ঠুরতাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। আর এই সমাজের চোখেই তথাকথিত কারো আগলি হওয়ার বিষয়টা যে কতটা ভয়ানক হতে পারে সেটাকেই তুলে ধরেছেন আজকের এই গল্পে। আশা করি তোমাদের গল্পটি অবশ্যই ভালো লাগবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। একজন জন্ম থেকেই দৃষ্টিহীন মানুষ, কিন্তু ঈশ্বর তাকে দিয়েছেন অবিশ্বাস্য প্রতিভা। সেই প্রতিভাকেই কাজে লাগিয়ে তিনি এখন কোরিয়ার একজন জীবন্ত আইকন। ইয়ংগিউ নামের একজন ক্রাফট মেকার দৃষ্টিহীন হয়েও মন জয় করে নিয়েছে সারা দেশের মানুষের। তার কারুকার্য দেখে মুগ্ধ হয়নি এমন মানুষ খুব কমই আছেন। আজকের দিনেও দাঁড়িয়ে একজন অন্ধ হয়েও নিজে হাতে তিনি যতটা সুন্দর শিলমোহর বানান তা বর্তমান যুগে আর কেউ করতে পারে না। তাই জন্যই তো সুজিন নামের একজন জার্নালিস্ট ইয়ংগিউয়ের ইন্টারভিউ নিতে এসেছে। ইয়ংগিউ তার ইন্টারভিউতে বলে, আমাদের মতো দৃষ্টিহীন মানুষ জানি না সৌন্দর্য কী। আমাদের কাছে আমাদের কাজই হলো সৌন্দর্যের মাপকাঠি। আমি আমার কাজকে ভীষণ ভালোবাসি। সুজিন বলে, আপনি এত কাজ করার পরেও আপনার হাতটা খুবই মসৃণ। ইয়ংগিউ তখন জানায়, আমার জন্য এই দুটো হাতই হচ্ছে আমার চোখ। আমি আমার হাত দিয়েই এই দুনিয়াটা দেখি। তখন সুজিন জানতে চায় তার হাতের এই মার্কটা কিসের। ইয়ংগিউ বলে, আমি ছোটবেলায় আঘাত পেয়েছিলাম। যখন তুমি কোনো কাজ শিখবে তখন তোমাকে কঠিন পথ অতিক্রম করতে হবে। সুজিন তখন বলে, আপনি আপনার সন্তানকে একা বড় করেছেন। এটা ভাবতে অবাক লাগে, দৃষ্টিহীন হয়েও আপনি কি করে তাকে এত ভালো করে মানুষ করে তুললেন। এটা নিশ্চয়ই মোটেও সহজ ছিল না। ইয়ংগিউ বলে, আমরা কোনো বাচ্চাকে একা ছেড়ে দিলেও সে নিজের মতো করে ঠিকই বড় হয়ে উঠবে, তবে এটা আমার জন্য সহজ ছিল না। ইয়ংগিউ তার ছেলে লিমডংকে বলে তাকে রুমে নিয়ে যেতে, সে কিছুক্ষণ রেস্ট নেবে। ইয়ংগিউয়ের ছেলে লিমডং পাশেই তার বাবার ইন্টারভিউ দেখছিল। সে তার বাবাকে রুমের ভেতরে নিয়ে আসে। সুজিন ইয়ংগিউয়ের সকল অ্যাওয়ার্ডগুলো দেখছিল। সে খুশি হয়ে লিমডংকে বলে, তুমি নিশ্চয়ই দারুণ আনন্দিত এমন একজন জীবন্ত আইকনকে নিজের বাবা রূপে পেয়ে। লিমডং বলে, অবশ্যই। এরপর সে তার বাবার যুবক বয়সের একটি ছবি দেখিয়ে বলে, আমার কাছে বাবার এই একটা ছবিই আছে। সুজিন বলে, তোমাকে দেখতে একদম তোমার বাবার মতোই লাগছে। লিমডং বলে, আমিও একসময় বাবাকে এই কথাটাই বলেছিলাম, কিন্তু বাবা কিছুক্ষণ চুপ করেছিল। পরে আমি বুঝতে পেরেছিলাম আসলে বাবা আজ পর্যন্ত নিজে কেমন দেখতে সেটা কখনো জানতেই পারেনি। কিছুক্ষণ পর ইয়ংগিউ আবার তার স্টুডিওতে আসে। তখন সুজিন তার ইন্টারভিউয়ের জন্য ইয়ংগিউয়ের বেশ কিছু ছবি তুলে নেয়। ইন্টারভিউ শেষে লিমডং তার বাবাকে চা দিতে এসে গল্প করে। তারা দুজন একসাথে তাদের ক্রাফট স্টুডিও পরিচালনা করে। ইয়ংগিউ বলে, আমার তোমাকে দেখে মাঝে মধ্যেই হিংসা হয়। তোমার মতো বয়সে আমার কোনো টাকা ছিল না, আমার কোনো স্বপ্ন ছিল না, তবে আমি তোমাকে কোনো দিন কোনো অভাব সহ্য করতে দেইনি। ঠিক সেই সময়ই লিমডংয়ের কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে। সেই ফোনে লিমডংয়ের মার ব্যাপারে কথা বলা হচ্ছে। লিমডং এটা শুনে একদমই হতভম্ব হয়ে পড়ে। সে পুলিশ স্টেশনে আসে। ডিটেকটিভ তখন তাকে একটা ডেড বডি দেখায়। সে দেখতে পায় ডেড বডিটি আসলে শুধুমাত্র একটি কঙ্কাল। ডিটেকটিভ জানায় তাদের ধারণা এটি তার মায়ের ডেড বডি। একটি অ্যাপার্টমেন্টে ডেভেলপমেন্টের কাজের জন্য মাটি খুঁড়তে গিয়েই এই ডেড বডিটার উঠে এসেছে। ডক্টর জানায় কঙ্কাল দেখে এটা বলা যাচ্ছে তিনি 40 বছর আগে মারা গেছেন। তাকে যেভাবে কবর দেওয়া হয়েছিল তাতে মনে হয়েছে এটা একটা মার্ডার কেস। লিমডং এসব শুনে অবাক হয়ে যায়। ডিটেকটিভ তাকে তার মায়ের একটা আইডি কার্ড দেয়, কিন্তু সেই আইডি কার্ডে তার মায়ের কোনো ছবি ছিল না। মৃত্যুর খবর পাওয়ার পর লিমডং তার মায়ের ফিউনারেল করে, তবে দুর্ভাগ্যের বিষয় হলো সেখানে সে তার মায়ের কোনো ছবি রাখতে পারেনি, কারণ তার কাছে তার মায়ের কোনো ছবিই ছিল না। লিমডং জানতো তার মা ছোটবেলায় তার বাবা এবং তাকে ছেড়ে পালিয়ে গেছিল। সে তার বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা কি আমাদের ছেড়ে সত্যি পালিয়ে গিয়েছিল? ইয়ংগিউ বলে, সেদিন আমি কাজ থেকে এসে দেখি তুমি বাড়িতে একা রয়েছ। আমি তোমার মাকে বাড়িতে দেখিনি। তারপর থেকে সে আর ফিরে আসেনি, এমনকি কোনো রিলেটিভও তার খোঁজ নিতে আসেনি। লিমডং বলে, তাহলে মার কি কোনো শত্রু ছিল? ইয়ংগিউ বলে, তোমার মা একজন ভালো মানুষ ছিলেন। কিছুক্ষণ পর সুজিন ফিউনারেলে আসে। লিমডং সুজিনের সাথে কথা বলতে আসে। সুজিন লিমডংকে সান্ত্বনা জানিয়ে বলে, আমরা তোমার সাথে আছি।
তখনই দুজন মহিলা লিমডংয়ের সাথে কথা বলতে আসে। লিমডং তাদের চিনতে পারছিল না। সেই দুজন মহিলা তাদের পরিচয় দিয়ে জানায় তারা লিমডংয়ের আন্ট হন, অর্থাৎ লিমডংয়ের মায়ের বোন। তার মায়ের নাম ছিল ইয়াংগি। ইয়াংগিও তখন তাদের সাথে কথা বলতে আসে। তারা জানায় তাদেরকেও পুলিশ কল করেছিল। সেখানে লিমডংয়ের একজন কাজিনও এসেছে। লিমডংয়ের কাজিন বলে, আমাদের গ্র্যান্ডপা আন্ট এবং মায়ের নামে কিছু প্রপার্টি রেখে গিয়েছে, কিন্তু আমরা এখন আর সেটা শেয়ার করতে চাচ্ছি না। আর তাছাড়া আন্টি অনেক ইয়াং বয়সেই বাড়ি ছেড়ে চলে এসেছিল, তাই তার সাথে আমাদের কারো কোনো কন্ট্যাক্ট ছিল না। লিমডং বলে, আমার কোনো সম্পত্তি চাই না। তবে এর পরেও সেই কাজিন শিওর হওয়ার জন্য তার এই কথাগুলোকে রেকর্ড করতে চাচ্ছিল। তখন লিমডং বলে, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে ফর্মাল স্টেটমেন্ট পাঠিয়ে দেব, যেখানে লেখা থাকবে আমি প্রপার্টির কোনো অংশই চাই না। লিমডং তখন তার আন্টিদের কাছে জানতে চায় তাদের কাছে তার মায়ের কোনো ছবি আছে কিনা, কিন্তু তারা জানায় ইয়াংহি ছবি তুলতে পছন্দ করতো না, কারণ সে দেখতে খুবই আগলি ছিল। লিমডং এসব শুনে বুঝতে পারে না তারা কি মিন করছে। সে বলে, আগলি বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমার মা কি অ্যাবনর্মাল ছিল? তার কি কোনো ডিসএবিলিটি ছিল? লিমডংয়ের আন্টিরা জানায় সেই রকমই কিছু। সে দেখতে বেশ কুৎসিত ছিল। লিমডং বলে, আপনি প্রথম থেকেই এইভাবে কেন কথা বলছেন? মা যখন বাড়ি ছেড়ে চলে এসেছিল তখন আপনারা কি করেছিলেন? আপনাদের কি কোনো দায়িত্ব ছিল না? আমার মা তো কিডন্যাপও হতে পারত। লিমডংয়ের আন্টিরা হেসে বলে, কেউ এরকম কুৎসিত মেয়েকে কিডন্যাপ করতেই পারে না। সে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিল। এই সমস্ত কথা শুনে লিমডং খুবই অবাক হয়ে যায়। এরপর সে বাইরে আসে, আর ঠিক তখনই সুজিনকে তার বসের সাথে ফোনে কথা বলতে শোনে। সুজিন তার বসকে কনভিন্স করছিল তারা যদি ইয়াংইউয়ের ওয়াইফের স্টোরিটা কভার করে তাহলে সেই গল্পে তারা বিশাল ভিউ পাবে। সুজিনের বস তখন তাকে পারমিশন দিয়ে দেয়। আর এইসব শুনে লিমডংয়ের খুবই খারাপ লাগছিল, এটা ভেবে যে তার মায়ের মৃত্যুটা কেউ বিজনেসের মতো করে দেখছে। পরের দিন লিমডং, তার বাবা, আন্টি এবং কাজিন সকলেই ইয়াংহির বডির দেহাবশেষ দেখতে আসে। লিমডংয়ের আন্টিরা সেখানে বডির পচা স্মেল সহ্য করতে পারছিল না। একজন তাড়াহুড়ো করে রুম থেকে বের হওয়ার সময় বেডশিটে টান লেগে পড়ে যায়, আর এতেই কঙ্কালের সমস্ত পার্টগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। লিমডং আবারও তার আন্টির এমন বিহেভের জন্য বিরক্ত হয়। কিছুক্ষণ পর সুজিন লিমডংকে কল করে জানায়, তোমার মা একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করত। সেই ফ্যাক্টরির কিছু লোক তোমার মার ব্যাপারে অনেক কিছু জানে। যদি ওনার ব্যাপারে জানতে চাও তাহলে আগামীকাল আমার সাথে দেখা করো। লিমডং পরের দিন সুজিনের সাথে দেখা করতে আসে, তবে দূর থেকেই দেখতে পায় সুজিন তার ক্যামেরাম্যানের সাহায্যে নিজের ব্যাগে একটা স্পাই ক্যামেরা লাগিয়ে নিচ্ছে। অর্থাৎ সে এই স্পাই ক্যামেরার সাহায্যে সমস্ত ইন্টারভিউগুলোকে রেকর্ড করে তার মায়ের গল্পটাকে হাইলাইট করতে চাচ্ছে। সুজিন লিমডংকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে। সেখানে 3 জন বৃদ্ধ মানুষ তাদের জন্য অপেক্ষা করছিল। সুজিন তাদেরকে জার্নালিস্ট বলে নিজের পরিচয় দেয়। তখন লিমডং নিজের পরিচয় লুকিয়ে জানায় সে একজন রাইটার। সুজিন জানায় সেই ইয়াংহির স্টোরিটা কভার করতে এসেছে। পুলিশ সম্প্রতি তার ডেড বডি পেয়েছে। ইনভেস্টিগেট করে জানা গেছে সে 40 বছর আগেই মারা গেছিল। সেখানে একজন লোক বলে, আমরা ভেবেছিলাম সে কারোর সাথে পালিয়ে গেছিল। হঠাৎ করেই একদিন থেকে সে ফ্যাক্টরিতে আসা বন্ধ করে দিয়েছিল। সুজিন বলে, তাহলে আপনারা ইয়াংহির সাথে ক্লোজ ছিলেন? তারা 3 জনই হেসে বলে, এমন একজনের সাথে আমরা কেমন করে ক্লোজ হব? সুজিন বলে, কেন? তার কি সমস্যা ছিল? তখন তাদের একজন ইয়াংহির গল্প বলতে শুরু করে। এটা তখনকার ঘটনা যখন কোরিয়া যুদ্ধ শেষে সবে মাত্র ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তারা সকলেই একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করত। ইয়াংহি সবার মতো নর্মাল ছিল না। সে শারীরিকভাবে কিছুটা আনস্টেবল ছিল। তাছাড়া সে দেখতেও খুবই কুৎসিত ছিল। সেই জন্য তাকে তেমন কেউই পছন্দ করতো না। একদিন যখন কাজ করতে করতে ইয়াংহি ম্যানেজারের কাছে টয়লেটে যাওয়ার জন্য সময় চেয়েছিল, তখন ম্যানেজার বলেছিল তার হাতে 1 মিনিটই রয়েছে। ইয়াংহি এরপর টয়লেটের কাছে গিয়ে দেখতে পায় তার সামনে খুবই বড় লাইন, আর এদিকে ম্যানেজার তাকে 1 মিনিটের মধ্যেই ফিরে আসতে বলেছে। এই সব কিছু ভেবেই সে টয়লেট না করেই সোজা কাজে চলে যায়। আর এরপর চাপ সহ্য করতে না পেরে সে তার জামা কাপড়ের মধ্যেই টয়লেট করে দিয়েছিল। আর এরপর থেকেই তারা সবাই তাকে নিয়ে অনেক হাসাহাসি করত। লিমডং বলে, আপনাদের কারো কাছে কি তার কোনো ছবি আছে? তবে তারা জানায় তাদের কাছে ইয়াংহির কোনো ছবি নেই, কিন্তু সাথে এটাও জানায় ফ্যাক্টরিতে কাজ করার সময় ফ্যাক্টরির ওনার সকলের ছবি তুলেছিলেন। আর এরপর তারা জিনসুক নামের একজন মহিলার কথা বলে, যার সাথে ইয়াংহির নাকি খুব ভালো সম্পর্ক ছিল।
সুজিন সেই লোকগুলোর সাথে কথা বলে তার বসকে ওই ফ্যাক্টরির ওনারের খোঁজ নিতে বলে। তখনই লিমডং সুজিনকে বলে, আমি আমার মার ব্যাপারে সব ইনফরমেশন নিতে পারবো, তোমাকে এই জন্য আর কোনো কষ্ট করতে হবে না। লিমডং চাচ্ছিল না সুজিন তার মার লাইফ নিয়ে এভাবে বিজনেস করুক, কিন্তু সুজিন জানায় সে এটাকে তার প্রফেশন হিসেবে নিচ্ছে না, সে শুধুমাত্র লিমডংকে হেল্প করতে চাইছে। লিমডং আর কিছু বলতে পারে না। রাতে সুজিন লিমডংকে টেক্সট করে জিনসুকের সাথে দেখা করার কথা জানায়। পরের দিন তারা দুজন জিনসুকের সাথে দেখা করতে আসে। জিনসুক জানায়, ইয়াংহি আমার সেলাইয়ের অ্যাসিস্ট্যান্ট ছিল। ইয়াংহি আমার থেকে 3-4 বছরের সিনিয়র ছিল। সে খুবই পরিশ্রমী একজন মানুষ ছিল। এরপর সুজিন জানায় ইয়াংহির মৃতদেহ খুঁজে পাওয়া গেছে, যার মৃত্যু আজ থেকে 40 বছর আগে হয়েছিল। এই কথা শুনেই জিনসুক কিছুটা ঘাবড়ে যায়। আর এরপরেই সে বলে, তাহলে হয়তো ইয়াংহির মৃত্যুর পেছনে কিছুটা আমার হাতও রয়েছে। এরপরেই জিনসুক সেই গল্প বলতে শুরু করে। একদিন ফ্যাক্টরির বস তাকে রেপ করে। সে ভীষণ ভেঙে পড়েছিল, কারণ তার কথা কেউ বিশ্বাস করবে না। সবাই বসকে ভগবানের মতো মনে করত। সেই দুর্ভিক্ষের সময়ে ওই একজন মানুষ সেই এলাকার সব বাইকেই কাজ দিয়েছিল, সময় মতো বেতন দিত। সেই সমস্ত গরিবের পেটের দুবেলা দুমুঠো খাবার জোগানটা সেই মালিকের কাছ থেকেই হতো। আর এই জন্যই সেই মালিকের নামে এমন কথা কেউ বিশ্বাস করবে না। একদিন যখন ইয়াংহি দেখতে পায় জিনসুক খুবই কান্না করছে, সে জানতে চায় কি হয়েছে। আর জিনসুক ইয়াংহিকে সমস্ত কিছুই জানিয়ে দেয়। কিছুদিন পর ইয়াংহি অন্ধ একজন ক্রাফট মেকারকে বিয়ে করে। তাদের একটা ছেলে সন্তান হয়। ইয়াংহি তার পরিবারের জন্য আরও পরিশ্রমী হয়ে ওঠে। সে তার সন্তানকে সুন্দর জীবন দেওয়ার জন্য প্রচুর কাজ করতে থাকে। হঠাৎ একদিন জিনসুক ফ্যাক্টরিতে যাওয়া বন্ধ করে দেয়। টেইলার এতে রেগে গিয়ে ইয়াংহিকে জানায় সে জিনসুককে কাজ থেকে বাদ দিয়ে নতুন এমপ্লয়ি হায়ার করবে। তারপরেই সে সকলের সামনে অ্যানাউন্সমেন্ট করে আগামীকাল থেকেই জিনসুকের জায়গায় একজন নতুন এমপ্লয়ি আসছে। ইয়াংহি এতে রেগে গিয়ে বসের সাথে কথা বলতে আসে। সে বসকে এক প্রকার থ্রেট দিয়েই বলে, আপনি জানেন কেন জিনসুক কাজে আসছে না? আপনি তার সাথে অন্যায় করেছেন, এখন আবার তার জায়গায় নতুন এমপ্লয়ি হায়ার করেছেন। আমি সবাইকে বলবো আপনি তার সাথে কি করেছেন। বস উল্টে ইয়াংহিকেই থ্রেট দিয়ে বলে, তুমি কাউকেই এমন কিচ্ছু বলবে না। তবে ইয়াংহি এখানেই থেমে যায়নি। পরের দিন বস ফ্যাক্টরিতে আসার সময় মেয়েদের ছবি তুলতে চাইলে মেয়েরা তাকে অ্যাভয়েড করে চলে যায়। সবাই বসের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। বস কিছুটা অবাক হয়ে যায়। এরপরেই সে নিচে কিছু কাগজ পড়ে থাকতে দেখে, যেই কাগজে লেখা রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরির মালিক অর্থাৎ জুসাং মেয়েদেরকে সেক্সুয়ালি হ্যারাস করে। বস বুঝতে পারে এটা ইয়াংহির কাজ। সে ইয়াংহির ওপর ভীষণ ক্ষিপ্ত হয়ে পড়ে। আর এরপর রেগে গিয়ে ম্যানেজারকে বলে দিয়েছিল যেসব মেয়েরা তার এগেনস্টে কথা বলেছে সবাইকে যেন ফ্যাক্টরি থেকে বের করে দেয়। ম্যানেজার এসে দেখতে পায় ইয়াংহি এখনও ফ্যাক্টরিতে কাজ করছে। সে ইয়াংহির ওপর রেগে গিয়ে বলে, তুমি আমাদের বসকে অসম্মান করে এখনও ফ্যাক্টরিতে কাজ করছো, এখনই ফ্যাক্টরি থেকে বের হয়ে যাও। ইয়াংহি বলে, কেন? আমি কোনো ভুল কাজ করিনি, আর তোমরা কেনই বা জিনসুককেও বের করে দেবে? ম্যানেজার বলে, আমি তোমাকে এখানে কোনো মতোই কাজ করতে দেব না। ইয়াংহি বলে, তোমরা অন্যায় করছো, আমি বসের সাথে কথা বলবো। এই বলে ইয়াংহি বসের কাছে আসতে চায়। তখনই জিনসুক ফ্যাক্টরিতে এসে সবার সামনে তাকে চড় মারে। এই সব কিছুই জিনসুক সুজিনদেরকে বলছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, যদি তারা আমার কথা জেনে যায়। সমাজের মানুষ রেপিস্টকে সেটা জানতে চায় না, তারা জানতে চায় কে রেপ হয়েছিল। আমি সমাজে মুখ দেখাতে পারতাম না। ইয়াংহি আমাকে সাহায্য করতে চেয়েছিল, তবে আমার মধ্যে ফাইট করার কোনো সাহস ছিল না। জিনসুক আরও বলে, আমার ভুল ছিল, আমি সেই লম্পটকে কোনো শাস্তি না দিয়ে চুপ করেছিলাম। যদি ইয়াংহিকে বস হত্যা করে থাকে তাহলে আমি এর জন্য দায়ী। আমার জন্যই ইয়াংহি বসের সাথে ঝামেলায় জড়িয়েছিল। সুজিন ইয়াংহির গল্প শুনে কান্না করে। সে বলে যে কোনো অপরাধ করেনি, তাকে এত কিছু সহ্য করতে হয়েছিল। সুজিন লিমডংকে প্রশ্ন করে। সে জানতে চায়, তোমার কি তোমার মার জন্য কষ্ট হচ্ছে না? জুসাংকে তার অপরাধের শাস্তি পেতেই হবে। লিমডং চুপ করে থাকে, কারণ সে বুঝতে পারছিল না সুজিন এই কান্নাটা কি শুধুমাত্র নাটক করে করছে, নাকি সত্যি তার মধ্যে কিছুটা মনুষ্যত্ব রয়েছে। আর যদি মনুষ্যত্ব থেকেই থাকে তাহলে সে কেন এমন একটা কেসকে সকলের সামনে নিয়ে আসতে চায় শুধুমাত্র বিজনেসের আশায়? এই সব কিছু ভেবেই সে চুপ করে থাকে। এরপর সুজিন লিমডংকে নিয়ে সেই ফ্যাক্টরির বস অর্থাৎ জুসাংয়ের বাড়িতে আসে।
ফ্যাক্টরির বস শেষ বয়সে মুমূর্ষু অবস্থায় আছে। লিমডং দেখতে পায় তার রুমের ভেতর মেয়েদের প্রচুর নুট ছবি রয়েছে। বস তাদের দেখে প্রথমে রেগে যায়। সুজিন জুসাংকে ইমপ্রেস করার জন্য তার হাতে কিছু টাকা তুলে দেয়। এতেই সে শান্ত হয়। এরপর সুজিন জানতে চায়, আপনি ইয়াংহিকে চেনেন, যে আপনার ফ্যাক্টরিতে কাজ করত? আমি সেই ফ্যাক্টরিতে তার শেষ সময়ের কথা জানতে এসেছি। তাছাড়া এই কেসে স্ট্যাচু অফ লিমিটেশনও চলে গেছে, তাই আপনি সত্যিটা বললেও কোনো অসুবিধা হবে না। বস বলে, সেই কুৎসিত মহিলার কথা কে ভুলতে পারে? বারবার সবার সামনে নিজের মাকে এমন কুৎসিত শুনতে দেখে লিমডংয়ের প্রচুর খারাপ লাগে। এরপর জুসাং বলে, কেন? পুলিশ কি তাকে অ্যারেস্ট করেনি যে ইয়াংহিকে হত্যা করেছিল? সুজিন চমকে গিয়ে বলে, ইয়াংহিকে হত্যা করা হয়েছিল? বস জানায়, হ্যাঁ, আর তাকে খুন করেছিল তারই সেই স্বামী, সেই অন্ধ ক্রাফট মেকার। লিমডং চমকে ওঠে, সে স্তব্ধ হয়ে যায়। এরপর বস বলে, ইয়াংগিউ অনেক সাহসী ছিল। সেদিন ক্লাবে যখন আমরা আড্ডা দিচ্ছিলাম, ইয়াংগিউকে সেখানেই ডেকেছিলাম। ক্লাবে এসে ইয়াংগিউ আবার তার প্রতিভা আমাদের সামনে দেখিয়েছিল। তার সেই অসাধারণ কারুকাজ আমরা সবাই দেখে মুগ্ধ হয়েছিলাম। এরপর আমি তাকে ড্রিঙ্ক অফার করি। কিছু ড্রিঙ্ক করার পর আমি তাকে বলে দিয়েছিলাম ইয়াংহি কাজ করতে এসে আমাকে খুবই বিরক্ত করছে, তার জন্য আমার মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। এই বলেই সেই ইয়াংগিউয়ের মাথায় বিয়ার ঢেলে দেয়। আর ইয়াংগিউ অসহায় হয়ে হাত জোর করে তার কাছে ক্ষমা চাইতে থাকে। বলতে থাকে সে তার স্ত্রীকে বোঝাবে, তার স্ত্রীর জন্য আর তার কোনো অসুবিধা হবে না। তবে এরপরেও ইয়াংহি থামেনি। আর এর পরের দিনই লোক হায়ার করে আমি ইয়াংহিকে শায়েস্তা করতে পাঠিয়েছিলাম। আমার লোকজন ইয়াংহিকে তার স্বামীর সামনেই মারধর করে। ইয়াংগিউ প্রতিবাদ করতে আসে, কিন্তু সে অন্ধ ছিল বলে ইয়াংহিকে প্রোটেক্ট করতে পারে না। অসহায় দৃষ্টিহীন এই মানুষটি নিজের স্ত্রীকে প্রোটেক্ট করতে না পেরে কান্নায় ভেঙে পড়ে। এরপর যখন লোকগুলো সেখান থেকে চলে যায়, সে তার স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আর এর পরের দিনই ইয়াংহি নিজের অপমানের প্রতিশোধ নিতে আবার বসের রুমে যায়। সে বসের ওপর ঝাঁপিয়ে পড়ে, জানতে চায় তার অপরাধ কী ছিল। এভাবেই সে তার বসকে থ্রেট দিয়ে আবারও বেরিয়ে আসে। সেদিন রাতেই বস ডিসিশন নেয় তাকে আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না, আর এই জন্যই সে আবার লোক পাঠায় ইয়াংহিকে মারার জন্য। তবে ওই লোকগুলো গিয়ে দেখতে পায় ইতিমধ্যেই ইয়াংহি মারা গেছে, আর তার ডেড বডি ইয়াংগিউ জঙ্গলে নিয়ে যাচ্ছে। জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে দিয়ে চলে আসে। ইয়াংগিউ ভেবেছিল তাকে কেউ সেদিন দেখতে পায়নি। পরবর্তীতে ওই বসের লোকজনই ইয়াংহির বডিটিকে মাটি খুঁড়ে কবর দিয়ে দেয়। ইয়াংগিউ তার ওয়াইফ ইয়াংহিকে হত্যা করেছিল। এইসব বলেই বস তাদেরকে বলে, ইয়াংগিউয়ের তো আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ আমার কারণেই পুলিশ তাকে এতদিনেও অ্যারেস্ট করতে পারেনি। সবকিছু শোনার পর লিমডং আর ঠিক থাকতে পারে না। নিজের এমন সাধাসিধে বাবার ওপর এত বড় অপবাদ সহ্য করতে পারে না সে। আর এই জন্যই সে রেগে গিয়ে বসের অর্থাৎ জুসাংয়ের গলা চেপে ধরে। বলতে থাকে, একদম মিথ্যে বলবে না, তুমি তাকে হত্যা করেছিলে। সুজিন লিমডংকে বাধা দিয়ে বলে, তুমি এমনটা করতে পারো না। লিমডং তখন রেগে যায়, আর রেগে গিয়ে সে সুজিনের ব্যাগ থেকে সেই স্পাই ক্যামেরাটা বের করে নেয়। আর বলতে থাকে, যদি তুমি এতই ভালো হতে তাহলে এই ক্যামেরাটা কি জন্য? এই সব কিছু বলেই সে কষ্টে বাড়ি ফিরে আসে। রাতে ইয়াংগিউ বাড়ি ফিরে আসলে লিমডং তার বাবাকে বলে, আমি জুসাং নামে একজন ব্যক্তির সাথে দেখা করে এসেছি। বাবা, তুমি কি আমার মাকে হত্যা করেছ? ইয়াংগিউ স্তব্ধ হয়ে যায়। সে কিছুক্ষণ চুপ করে থাকে। ইয়াংগিউ বলে, জীবন তখন অনেকটা দুর্বিষহ ছিল। ছোটবেলা থেকে সবাই আমার অন্ধত্ব নিয়ে টিজ করেছে, বুলি করেছে। আমাকে কেন মারা হতো, কারা আমাকে মারছে, আমি কিছুই জানতে পারতাম না। ধীরে ধীরে খাবার না খেয়ে কাজ করে টাকা জমিয়ে আমি স্ট্যাম্প বানানো শিখি। এরপরেই অল্প অল্প করে টাকা জমিয়ে ছোট্ট একটা দোকান খোলার ইচ্ছে ছিল আমার। জুসাং আমাকে তার ফ্যাক্টরির সামনে এই কাজটা করার সুযোগ করে দিয়েছিল, কিন্তু কেউ আমার কাছ থেকে স্ট্যাম্প কিনতে আসতো না। একদিন তোমার মা আমার কাছে আসে। সেদিন প্রথমবার আমি ইয়াংহি নামটা শুনেছিলাম। আমি ইয়াংহিকে একটা স্ট্যাম্প গিফট করি। সে দারুণ খুশি হয়। তারপর থেকেই ইয়াংহি আমার জন্য খাবার নিয়ে আসতো। আমি এতটা অ্যাটেনশন এর আগে কারো কাছ থেকে পাইনি। কেউ আমাকে নিয়ে এতটা যত্নবান ছিল না। সে যখন আমাকে খাবার দিয়ে যেত, তখন আমার পাশের দোকানদাররা বলতো, তোমার মা কতটা সুন্দরী দেখতে ছিল। এতটা সুন্দরী মেয়েকে যেন আমি কোনোভাবেই হাতছাড়া না করি, নয়তো অন্য কেউ তাকে বিয়ে করে নিয়ে চলে যেত। এই সব কিছু ভেবেই আমি একদিন তাকে বিয়ের প্রস্তাব দেই, আর সে আমার বিয়ের প্রস্তাবে রাজিও হয়ে যায়।
কিছুদিন পরই আমরা বিয়ে করে ফেলি। সেদিন মনে হয়েছিল আমার প্রথম স্বপ্ন পূরণ হয়েছে। আমি ইয়াংহিকে একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলাম। তারপর আমাদের জীবনে তুমি আসো। তুমি আসার পর আমাদের দুজনের ইনকামেও হিমশিম খেতে হচ্ছিল। তবুও আমরা দুজন মিলে খুবই চেষ্টা করতাম যেন তোমাকে ভালো একটা জীবন দিতে পারি। তোমার মা এতটা কষ্ট হওয়ার পরেও ফ্যাক্টরিতে কাজ করত। তবে আমার শুধু একটাই আফসোস ছিল, আমি কোনোদিন তোমার মাকে দেখতে পারিনি। আমার ভালোবাসার মানুষটা যে এতটা সুন্দর, যাকে দেখে সবাই পাগল হয়ে থাকতো, তার সৌন্দর্যই আমি কোনোদিন দেখতে পারিনি। এরপর হঠাৎ একদিন আমার গ্রামের একজন বন্ধু ঘুরতে আসে শহরে এসেই একদিন রাতে সে আমার বাড়িতে আসে। ডিনারে বসে সে তো বিশ্বাসই করতে পারছিল না যে আমাকে কেউ ভালোবাসে, কেউ আমাকে বিয়ে করেছে ভালোবেসে। আর আমি ইয়ংহির প্রশংসা করে বলেছিলাম আমি তাকে এখনো পর্যন্ত দেখতেই পাইনি। আর এটাই আমার দুর্ভাগ্য, আমি আমার এত সুন্দরী একটা বউকে কোনোদিন দেখতে পারবো না। তখন সে আমাকে উপহাস করে বলেছিল আমার ইয়াংহিকে না দেখাই উত্তম। আমি তার কাছে জানতে চেয়েছিলাম তুমি এমন করে কেন বলছো। তবে সে তখন আমাকে বলেছিল তুমি ভাগ্যবান যে তুমি চোখে দেখতে পাও না, তোমার ওয়াইফ দেখতে ভয়ঙ্কর কুৎসিত। তারপর থেকেই আমি অবজার্ভ করতে শুরু করি সবাই কেন আমাকে টিজ করত, আমাকে নিয়ে হাসাহাসি করত। যাদের আমাকে দেখে ফিসফিস করে কথা বলাকে ভেবে এসেছি আমার বউয়ের সৌন্দর্য নিয়ে কথা বলা, সেই সব কিছুই এক নিমেষের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। বুঝতে পারি তারা আমার বউয়ের কুৎসিত হওয়া নিয়ে আমাকে দেখে হাসাহাসি করছে, উপহাস করছে। আমি ছোটবেলা থেকেই এই সব কিছুই ফেস করে এসেছি। অকারণে মানুষের হাসির পাত্র হয়েছি, মানুষের কাছে বুলি হয়েছি। আর এই সব কিছুকে পেছনে ফেলতেই আমি কষ্ট করে একটু একটু করে এই ক্রাফট মেকিংয়ের কাজ শিখেছি, যাতে আমার কাজের সৌন্দর্য দিয়ে লোক আমাকে চিনতে পারে। তবে ইয়াংহিকে বিয়ে করার পর আবার আমাকে এই সব কিছু ফেস করতে হচ্ছিল। যেই কুৎসিত জিনিসগুলোকে আমি আমার জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম, ইয়াংহিকে বিয়ে করে সেই কুৎসিত জিনিসটা সারা জীবনের জন্য আমি আমার পাশে নিয়ে বেড়াচ্ছিলাম। সমাজে সকলেই সৌন্দর্যের পূজারী, সুন্দর সব কিছুই সকলকে আকর্ষিত মোহিত করে। তবে কুৎসিত সব কিছুই মানুষ অপছন্দ করে। আমি দেখতে না পেলেও সব কিছু বুঝতে শুরু করি। আমি সমাজে সবার থেকে মুখ লুকিয়ে চুপচাপ বেঁচে থাকতে চেয়েছিলাম। তবে এরপর সে জুসাংয়ের সাথে ঝগড়া করে সব কিছু আরও ডিফিকাল্ট করে তুলেছিল। আমি তাকে নিষেধ করেছিলাম, কিন্তু সে আমার কথার কোনো মূল্য দেয়নি। এরপর থেকেই আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করতাম, আর সেটা হলো ইয়াংহির মৃত্যু। কেউ যেন আমার হয়ে তাকে মৃত্যু দান দেয়, আমার হয়ে কেউ যেন তার জীবনটা নিয়ে নেয়। সেদিন জুসাংয়ের লোক তাকে অনেক মেরেছিল। আমিও মনে মনে এটাই প্রার্থনা করেছিলাম যেন সে আজ মারা যায়। তবে এত মার খাওয়ার পরেও সে জীবিত ছিল। জীবিত থাকার পরে সে আবারও জুসাংয়ের সাথে দ্বন্দ্বে জড়াতে চেয়েছিল। আমি কখনোই কল্পনা করিনি তাকে আমার হত্যা করতে হবে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে কেন আবার বসের সাথে কথা বলতে গিয়েছিল, কেন সে সব কিছু আরও ডিফিকাল্ট করে তুলেছে। ইয়াংহি বলেছিল সে কোনো অন্যায় করেনি। সে বলেছিল ছোটবেলা থেকে সবাই নাকি তাকে দোষারোপ করত এইভাবে জন্ম নেওয়ার জন্য, তার কুৎসিত হওয়ার জন্য। সে আমাকে বলেছিল সে আমার কাছে থ্যাঙ্কফুল যে আমি তার আগলি ফেসটা দেখতে পাইনি। তার এত কুৎসিত হওয়া সত্ত্বেও আমি তাকে বিয়ে করেছি, ভালোবেসেছি, তাকে আবার বেঁচে থাকার কারণ দিয়েছি, তাকে এতটা স্পেশাল ফিল করিয়েছি। এই সব কিছু শুনেই আমার ভীষণ রাগ হয়। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। যেই কুৎসিত জিনিসের থেকে আমি ছেলেবেলা থেকে দূরে সরে আসতে চেয়েছি, সেই কুৎসিত জিনিসটাই সারা জীবনের জন্য আমার সাথে জড়িয়ে গেছে। এই সব কিছু ভেবেই আমি তাকে গলা চেপে হত্যা করি। তাকে মারার সময় ইয়াংহি নিজেকে প্রোটেক্ট করতে চেয়েছিল, আর এই জন্য ইয়াংইউয়ের হাতে তার নখ দিয়ে চেপে ধরে। আর তখনই ইয়াংইউয়ের হাতে সেই মার্ক হয়ে যায়। ইয়াংইউ মুহূর্তেই বুঝতে পারে সেই ইয়ংহিকে মেরে ফেলেছে। সে বুঝতে পারে না কি করবে। আর এরপরেই সে কাঁধে করে ইয়াংহির ডেড বডিটিকে জঙ্গলে নিয়ে ফেলে দেয়। ইয়াংইউ ভেবেছিল তার এই অপকর্ম কেউ দেখতে পায়নি, কিন্তু সেদিন জুসাংয়ের লোকজন ইয়াংহিকে মারতে আসলে তারা ইয়াংইউকে তার স্ত্রীর ডেড বডি নিয়ে যেতে দেখে। পরবর্তীতে তারাই ইয়াংহির বডিটিকে কবর দিয়ে দেয়, কারণ তা না হলে ইয়াংহির খুনের দায় তাদের ওপরই এসে পড়ত। সবশেষে ইয়াংইউ লিমডংকে বলে এই সব কিছু আমি তোমার জন্য করেছি। আমি চেয়েছিলাম তোমার কাছে শুধু ভালো জিনিসগুলো রাখতে, এই সমাজের মানুষের নিষ্ঠুরতা যেন তোমাকে স্পর্শ না করে। সব শুনে লিমডং প্রচুর কান্না করে।
সে তার বাবার সাথে কিছুতেই একমত হতে পারে না। যেই বাবাকে সে এতটা শ্রদ্ধা করত, এতটা ভালোবাসত, সে একজন খুনি জানতে পেরে সে কিছুতেই সেটা মেনে নিতে পারে না। এমনকি সে তার বাবাকে খুনি বলে সম্বোধনও করে। এই বলেই লিমডং চলে আসে। ইয়াংইউ পুরোপুরি একা হয়ে যায়। সে অনুতপ্ত হয় তার কৃতকর্মের জন্য। এদিকে লিমডং সুজিনের জন্য একটা রেস্টুরেন্টে অপেক্ষা করে। সে দেখতে পায় লিমডং ওই রেকর্ডারটি নিয়ে এসেছে। লিমডং সুজিনকে জানায়, আমি কিছুটা কনভারসেশন এখান থেকে ডিলিট করে দিয়েছি, তাছাড়া তুমি তো জানোই আমার বাবার খ্যাতি রয়েছে। সুজিন বুঝতে পারে লিমডং তার বাবাকে ক্ষমা করে দিয়েছে, তাই জন্যই সে সবচেয়ে গুরুত্বপূর্ণ কনভারসেশনটি ডিলিট করে দিয়েছে। সুজিন কষ্ট পেয়ে বলে, তুমি একদম তোমার বাবার মতন, তবে আজ সেটা আরও বেশি করে মনে হচ্ছে। গতকাল তুমি চলে আসার পর আমি জুসাংয়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলেছি। আমি জুসাংকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কেন ইয়াংহির কোনো ছবি তোলনি? জুসাং তখন বলেছিল, ইয়াংহি যখন কোম্পানিতে জয়েন করে তখন সেই ইয়াংহির একটি ছবি তুলেছিল। সুজিন ইয়াংহির সেই ছবিটি লিমডংকে দিয়ে বলে, এটা তোমার মায়ের ছবি, তবে দেখবে কি না সেটা তোমার বিষয়। লিমডং খাম থেকে তার মায়ের ছবিটি বের করে এক পলকে তাকিয়ে থাকে। সে কান্নায় ভেঙে পড়ে। সমাজে মানুষ যাকে কুৎসিত বলে আখ্যা দিয়েছিল, লিমডংয়ের কাছে সেই মানুষটি তার জন্মদাত্রী মা। লিমডংয়ের কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দর মানুষটির ছবি হলো এই ছবিটি, যেটা দেখে লিমডং কান্নায় ভেঙে পড়ে। আর এখানেই এই গল্পের শেষ হয়। এই গল্প আমাদের ভালোভাবে বুঝিয়ে দেয় কুৎসিত আর সৌন্দর্যের মধ্যে পার্থক্যটা। সমাজের সমস্ত মানুষ যাকে কুৎসিত বলে আখ্যা দিয়েছে, সেই একমাত্র মেয়ে যে এত বড় বসের সামনেও একটা অন্যায়ের প্রতিবাদ করতে থামেনি, যাকে এত থ্রেট দেওয়ার পরেও সে অন্যায়ের প্রতিবাদ করেই গেছে, যাকে এতটা কুৎসিত বলার পরেও সে অনবরত ভালোবেসে গেছে তার স্বামী এবং ছেলেকে, স্বপ্ন দেখেছে তাদেরকে নিয়ে। তবে ভেতরের সৌন্দর্য থাকলেও এই সমাজ শুধুমাত্র বাহ্যিক গঠন দেখেই কেউ কতটা সুন্দর আর কতটা কুৎসিত তা নির্বাচন করে দেয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং। বাই।